সুপ্রিয় দর্শক, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের নির্বাচনী ব্যবস্থার ভবিষ্যৎ বদলে দিতে পারে। হয়তো আপনি আগেই শুনেছেন পিআর পদ্ধতি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নামটা। কেউ বলছে এই পদ্ধতি গণতন্ত্রের বিজয়, আবার কেউ বলছে এটা দুর্নীতির নতুন দরজা। তাহলে আসুন একে একে বুঝে নিই পিআর পদ্ধতি আসলে কি, কিভাবে কাজ করে, এতে ভালোটা কি, খারাপটা কোথায়, আর বাংলাদেশে এটা বাস্তবায়ন হলে কি ধরনের ফলাফল হতে পারে। পিআর পদ্ধতি মানে কি? সাধারণভাবে আমরা যেটা এখন ব্যবহার করি সেটা হলো এফপিটিপি বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, যেখানে একজন প্রার্থী সবচেয়ে বেশি ভোট পেলেই জিতে যায়, বাকিদের ভোট বাতিল হয়ে যায়। ধরুন কেউ 38 ভাগ ভোট পেয়ে জিতে গেল, অথচ বাকি 62 ভাগ মানুষ অন্য কাউকে ভোট দিয়েছিল, তাদের প্রতিনিধিত্ব থাকলো না। কিন্তু পিআর পদ্ধতিতে বিষয়টা একটু আলাদা। এখানে প্রত্যেকটা ভোটই মূল্যবান। কোনো দল যদি 30 ভাগ ভোট পায় তাহলে তারা 30 ভাগ আসনের অধিকারী হবে, অর্থাৎ দল যত ভোট পাবে সংসদে তাদের জায়গাটাও ততটা থাকবে। এই নির্বাচন কিভাবে হয়? এই পদ্ধতিতে মানুষ সাধারণত প্রার্থীকে নয়, বরং পুরো দলকে ভোট দেয়। পরে সেই দল তাদের আগেই তৈরি করে রাখা তালিকা থেকে লোকজনকে সংসদে পাঠায়। কখনো কখনো ভোটাররা তালিকায় থাকা ব্যক্তিদের মধ্য থেকে নিজে বেছে নিতে পারেন, তখন একে বলা হয় ওপেন লিস্ট। আবার অনেক সময় শুধু দলের নামেই ভোট দিতে হয়, তখন সেটি হয় ক্লোজড লিস্ট। বিশ্বের কোথায় এই পদ্ধতি চলে? জার্মানি, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস, ইসরায়েল, দক্ষিণ আফ্রিকা, এই দেশগুলোতে পিআর ব্যবস্থায় নির্বাচন হয়। কেউ একদম শতভাগ পিআর পদ্ধতি অনুসরণ করে, আবার কেউ কেউ মিশ্র পদ্ধতি। এই পদ্ধতির ভালো দিকগুলো কি কি? পিআর পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এটা ভোটের যথাযথ প্রতিফলন ঘটায়। 20 ভাগ ভোট মানেই প্রায় 20 ভাগ আসন, ফলে কোনো দল বা মত উপেক্ষিত হয় না। এছাড়াও সংখ্যালঘু বা ছোট দলগুলো সুযোগ পায়। নারীদের অংশগ্রহণ বাড়ে, কারণ দল চাইলে নারী প্রার্থীকে সহজেই মনোনীত করতে পারে। ভোটের অপচয় কমে যায়। আপনার ভোটে কেউ না জিতলেও সেটা পুরোপুরি বৃথা যায় না। সবচেয়ে বড় কথা হলো এতে সরকার গঠনে নানা মতের দল জায়গা পায়, যা একটি ভারসাম্যপূর্ণ প্রশাসন গঠনে সহায়ক হতে পারে। তবে খারাপ দিকও আছে। কি সেগুলো? পিআর পদ্ধতির অনেকগুলো সমালোচনাও আছে, বিশেষ করে আমাদের মতো দেশে। প্রথমত, নির্বাচিত এমপিরা অনেক সময় আপনার এলাকার কেউ নন, তারা আসেন তালিকা থেকে, ফলে আপনি জানেন না আপনার সমস্যায় কাকে ধরবেন। দ্বিতীয়ত, পুরোটা নিয়ন্ত্রণ থাকে দলনেতার হাতে। কে এমপি হবেন সেটা ঠিক করেন তিনি। এতে তৃণমূল কর্মীরা যারা মাঠে কাজ করেন অনেক সময় বঞ্চিত হন। তৃতীয়ত, টাকা দিয়ে তালিকায় ঢুকে পড়ার আশঙ্কা থাকে, অর্থাৎ ভোটার নয় পয়সাওয়ালা হয়ে যেতে পারেন সংসদ সদস্য। এর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল দলীয় কর্তৃত্ব এমন জায়গায় পৌঁছায় যেখানে গণতন্ত্র মুখে থাকে, বাস্তবে নয়। এ পদ্ধতিতে সরকার স্থায়ী হয় কি? অনেকে বলেন পিআর পদ্ধতিতে জোট সরকার গঠিত হয়, আর যেহেতু অনেক দল জোটে তাই মতবিরোধ বেশি হয়। ইসরায়েল, ইতালি, নেপালের মতো দেশে প্রায়ই সরকার পড়ে যায়, তবে সবাই একমত নয়। সুইডেন আর জার্মানির মতো দেশ অনেক বছর ধরে পিআর পদ্ধতিতে সফলভাবে সরকার চালাচ্ছে। ফলে এখানেও একটা বিষয় স্পষ্ট, কোন পদ্ধতি ভালো হবে সেটা নির্ভর করে রাজনৈতিক পরিপক্কতার উপর। বাংলাদেশে পিআর এলে কি হতে পারে? ভাবুন একবার, আমাদের দেশে যদি পিআর পদ্ধতি চালু হয় তাহলে কি হতে পারে? ভালো দিকগুলো হতে পারে, ছোট দল, সংখ্যালঘু, নারী সবাই সংসদে জায়গা পাবে। বড় দলের একচেটিয়া দখল কিছুটা কমবে। জাল ভোট বা রিগিং এর সুযোগ কমবে। ভোটের প্রতিটি অংশ কার্যকর হবে। কিন্তু এর পাশাপাশি কিছু ভয়ের জায়গাও আছে। দলের নেতারা সবকিছু নিয়ন্ত্রণ করবে। তৃণমূল কর্মী ও জনপ্রিয় প্রার্থীরা উপেক্ষিত হতে পারেন। দুর্নীতিবাজ বা অপরাধীরাও টাকা দিয়ে তালিকায় ঢুকে পড়তে পারেন। জনগণের সঙ্গে এমপিদের সম্পর্ক দুর্বল হবে। বর্তমান পদ্ধতি বনাম পিআর পদ্ধতি, কোনটা ভালো? আমরা এখন এফপিটিপি ব্যবহার করি, যেখানে একজন জিতলেই বাকিরা বাদ। এটা সহজ, সরাসরি, পরিচিত। স্থানীয় সমস্যার জন্য একজন নির্দিষ্ট প্রতিনিধি থাকেন। পিআর পদ্ধতিতে একদিকে ভারসাম্য থাকে, অন্যদিকে দূরত্ব তৈরি হয়। জনগণ অনেক সময় জানেই না তাদের প্রতিনিধি কে। এমনকি তালিকায় থাকা ব্যক্তিরাও দায়বদ্ধতা অনুভব করেন না।
তাই এখানে একটা দ্বিধা থেকেই যায়। একটা পদ্ধতিতে গণতন্ত্রের স্বচ্ছতা বেশি, অন্যটাতে অংশগ্রহণ বেশি। তাহলে কি পিআর চালু করা উচিত? এই প্রশ্নের উত্তর এক কথায় দেয়া সম্ভব না। পিআর পদ্ধতি ভালো হতে পারে যদি আমরা নিশ্চিত করতে পারি তালিকা তৈরির সময় স্বচ্ছতা থাকবে, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না, দলীয় প্রধানদের একচ্ছত্ব ক্ষমতা কমানো হবে, নির্বাচিত এমপিদের জনগণের সঙ্গে সংযোগ রাখা বাধ্যতামূলক হবে। সবচেয়ে বড় কথা, দলগুলো যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক হয় তাহলে পিআর হতে পারে একটি ন্যায্য ও কার্যকর ব্যবস্থা। প্রিয় দর্শক, পিআর পদ্ধতি এক অর্থে গণতন্ত্রের উন্নত রূপ, কিন্তু এটি কেবল তখনই কাজ করবে যখন রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে জনতার কাছে দায়বদ্ধ থাকবেন। না হলে এটা হয়ে উঠবে দলনেতার ক্ষমতা বিস্তারের হাতিয়ার। বাংলাদেশের মতো দেশে পিআর চালু করা মানে একদিকে অংশগ্রহণমূলক রাজনীতি, অন্যদিকে স্বৈরতান্ত্রিক ঝুঁকি। তাই প্রশ্নটা হলো, আমরা শুধু পদ্ধতি পাল্টাতে চাই নাকি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চাই? আপনার কি মতামত? পিআর পদ্ধতি কি আমাদের দেশে বাস্তবায়নযোগ্য? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং জ্ঞানের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।